আসসালামু আলাইকুম। গতকালকে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে বোতল নিক্ষেপ করা হয়েছে। এটা আসলে একটা বোতল না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কেন তার মাথার উপরে বোতল মারবে? যাদেরকে ফুলের মালা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ বরণ করেছিল, কেন হঠাৎ করে তাদের মাথায় এই বোতল মারবে? তার মাথায় এই বোতল মারাটা আর ঘুষের মাথায় যে জুতা মারছিল না, দুইটা মোটামুটি কাছাকাছি। কেন? এইটা হলো মানুষের একটা রাগ, এটা মানুষের জমানো ক্ষোভ। উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা হওয়ার পর থেকে যে সমস্ত কথাবার্তা বলতেছেন, সেটা সম্পূর্ণই জুলাই আন্দোলনের চেতনা বিরোধী। এদেশের মানুষের একেবারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে মাঝে মাঝে তার কিছু কথায়। আবার তিনি এমন এমন অ্যাক্টিভিটি করেন বা এমন এমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন যেগুলো বাংলাদেশের মানুষের চেতনা বিরোধী। আসুন তার তেমন একটা পোস্ট আমরা একটু দেখি। তিনি গতকালকে একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টটি করে তিনি 3 মিনিটের মাথায় পোস্টটা ডিলিট করে দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছিলেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এ সরকারের পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ আর দালালদের তুলনায় আরো বেশি ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু। ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। তো তিনি এখানে কয়েকটা পয়েন্ট বলেছেন। একটা হলো গিয়ে পাকিস্তান পন্থা। দেখেন, তিনি যে পাকিস্তান পন্থাটাকে তুলে ধরছেন, বাংলাদেশের মানুষ 1971-এ যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়েছে। এখন যে আবার বাংলাদেশের মানুষের মনে পাকিস্তানের জন্য একটা ভালোবাসা তৈরি হয়েছে, এটার পিছনে দুইটা কারণ। সর্বপ্রথম কারণ হলো ধর্মীয়। পাকিস্তানিরাও মুসলমান, আমরাও মুসলমান। ভারত পাকিস্তান যখন ভাগ হয়েছিল তখন কিন্তু এই ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিল। অর্থাৎ মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য হলো গিয়ে ভারত। তো এখন এই যে ধর্মীয় কারণ, এটার কারণে পাকিস্তানি মানুষের প্রতি বাংলাদেশি মানুষের ভালোবাসা। আর আরেকটা হলো গিয়ে ভারতের আধিপত্যবাদ। আমাদের উপরে ভারত যেভাবে শোষণ করেছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, বিভিন্নভাবে ভারত আমাদের উপর শোষণ করেছে। এই কারণে কিন্তু পাকিস্তানের প্রতি বাংলাদেশের মানুষের হৃদয় আবারও চলে গিয়েছে। এই একটা কারণ। এরপরে তিনি আরেকটা কথা বলেছেন যে পাকিস্তান পন্থীরা বা যারা পাকিস্তানের কথা বলে তাদেরকে আমি সহনাগরিক মনে করি না। এখন সে ভারতীয়, আমরা বাংলাদেশি, নাকি সে বাংলাদেশি আমরা পাকিস্তানি, এটা আসলে বুঝতে পারতেছি না তার কথার দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন। এরপরে বলেছেন যারা পাকিস্তান পন্থী আর কি, তাদের জন্য আরো বেশি জিল্লতি অপেক্ষা করতেছে, এই ধরনের কথা তিনি বলেছেন। তো আপনাদের কি একটা স্লোগানের কথা মনে আছে? জুলাই যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের একেবারে প্রথম দিকে একটা স্লোগান হয়েছিল যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই রাজাকার ছাত্ররা নিজেদেরকে কেন বলেছিল? এই স্বৈরাচারের বা ভারতীয় যে আধিপত্য এবং ভারতীয় সহযোগী আওয়ামী লীগের যে স্বৈর শাসন, এটার উপরে মানুষ ক্ষোভ রেখে বা এটার প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই কিন্তু এই স্লোগান ছাত্র জনতা দিয়েছিল। কিন্তু মাহফুজ আলম কিন্তু এখন আইসা সেই আওয়ামী স্টাইলে কথা বলতেছে, সেই ভারতীয় আধিপত্যবাদের স্টাইলেই কিন্তু কথা বলতেছে। তো সে আসলে কাদের হয়ে কাজ করে? ওই যে ভিডিও শুরুতে আমি বললাম যে তার মাথায় বোতল মারা আর ঘুষের গায়ে জুতা মারা, এই দুইটা কিন্তু একই, অর্থাৎ দুইটাই ক্ষোভের বহিঃপ্রকাশ। তার মাথায় কেন মানুষ এই বোতল মারতে যাবে? এটা তো আসলে একটা বোতল না, এটা বাংলাদেশের মানুষের একটা রাগ, ক্ষোভের বোমা আসলে তার মাথায় মারা হয়েছে। এটা তো শুধু একটা বোতল না। তো এই জন্য মাহফুজেরা এই যে কথাবার্তাগুলো বলেন, সাধারণ মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তারা বলতেছেন যে ধর্ম নিরপেক্ষ হবে, মানে বাংলাদেশে কোনো একক ধর্মের কোনো আধিপত্য থাকবে না, বা একক ধর্মভিত্তিক কোনো রাজনীতি থাকবে না, বা ধর্মভিত্তিক কোনো রাজনীতি বাংলাদেশে অংশগ্রহণ করতে পারবে না। এই ধরনের কথাবার্তা কিন্তু তাদের কাছ থেকে শুনতে হচ্ছে বাংলাদেশের মানুষকে। অথচ প্রায় 250 থেকে 300 মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে এই আন্দোলনে। হ্যাঁ, তো এখন এই মাহফুজদের গায়ে তো মানুষ শুধু শুধু বোতল মারে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।